আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। মনোবিজ্ঞানের ক্লাসে সবাইকে স্বাগতম জানাই। আজকের ক্লাস পরিচালনায় আমি ফারহানা তাসমিন, প্রভাষক মনোবিজ্ঞান, আব্দুল আউল বিশ্ববিদ্যালয় কলেজ, তেলিহাটি, শ্রীপুর, গাজীপুর। পাঠ্য পরিচিতি: উচ্চ মাধ্যমিক মনোবিজ্ঞান প্রথম পত্র, বিষয়কোড 123, অধ্যায় দ্বিতীয়, আচরণ ও আচরণের বিকাশ। আচ্ছা, দেখো তো নিচের ছবিটিতে কি দেখতে পাচ্ছ তোমরা? বেশ কয়েকটি ঘরবাড়ি, স্কুল, একটা শিশু সাইক্লিং করছে, প্লেগ্রাউন্ড, প্রাকৃতিক পরিবেশ, গাছপালা, পাহাড় পর্বত, নদী নালা। এগুলোকে কি বলে বলো তো দেখি? পরিবেশ। আমাদের চারপাশে সাধারণত আমাদের চারপাশে যা কিছু আছে তাকেই পরিবেশ বলে। পাশের ছবিটিতে কি দেখতে পাচ্ছ দেখো তো? একদম ছোট শিশু থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত বিভিন্ন বয়সের মানুষ বা ব্যক্তি। নিশ্চয়ই তোমরা উত্তর দিতে পারছ। আচ্ছা, বলো তো দেখি, এই বিভিন্ন বয়সের ব্যক্তির আচরণে, মানুষের আচরণে পরিবেশের প্রভাব আছে কি? আছে নাকি নাই? এই প্রশ্নটাকে কেন্দ্র করে আমাদের আজকের পাঠ, আচরণে পরিবেশের প্রভাব। আমাদের আজকের পাঠ হচ্ছে ব্যক্তির আচরণে পরিবেশের প্রভাব। আজকের পাঠ শেষে তোমরা পরিবেশ কাকে বলে তা বলতে পারবে, জন্ম পূর্ব পরিবেশ ব্যাখ্যা করতে পারবে, জন্ম পরবর্তী পরিবেশ ব্যাখ্যা করতে পারবে, উদাহরণসহ আচরণের উপর পরিবেশের প্রভাব ব্যাখ্যা করতে পারবে। আচ্ছা, বলো তো দেখি, পরিবেশ কি? সাধারণত আমাদের চারপাশে যা কিছু আছে তাই তো পরিবেশ, কিন্তু মনোবিজ্ঞানের ভাষায় পরিবেশ একটু ভিন্ন। পরিবেশ কাকে বলে দেখো, সাধারণ অর্থে পরিবেশ বলতে ব্যক্তির চারপাশকে বোঝায়, অর্থাৎ পরিবেশ বলতে সেসব উপাদান বা শক্তিকে বোঝায় যা ব্যক্তির আচরণকে প্রভাবিত করে। এই পরিবেশ কি করে? ব্যক্তির আচরণকে প্রভাবিত করে এবং তার আচরণের মধ্যে পরিবর্তন আনতে পারে। তাইলে মনোবিজ্ঞানের ভাষায় পরিবেশ বলতে সেসব উপাদান বা শক্তিকে বোঝায়, যা ব্যক্তির আচরণকে প্রভাবিত করে। ব্যক্তির আচরণকে কি করে? প্রভাবিত করে এবং ব্যক্তির আচরণের মধ্যে পরিবর্তন আনতে পারে। তাই হচ্ছে পরিবেশ। তুমি যদি লিখে দাও যে আমাদের চারপাশে যা কিছু আছে তাকে পরিবেশ বলে, কিন্তু এটা রাইট হবে না, ঠিক হবে না, সঠিক হবে না। মনোবিজ্ঞানের ভাষা হচ্ছে পরিবেশ হচ্ছে এমন একটি শক্তি বা উপাদান যা ব্যক্তির আচরণকে প্রভাবিত করে এবং তার আচরণের মধ্যে পরিবর্তন আনতে পারে। তাই হচ্ছে কিন্তু পরিবেশ। আশা করি বুঝতে পেরেছো। উডওয়ার্থ ও মার্কুইসের মতে মাতৃগর্ভ থেকে শুরু করে জন্মের পরবর্তী পর্যায়ে তার উপর প্রভাব বিস্তারকারী বাইরের সকল উপাদান, তার একটা ব্যক্তির উপরে গর্ভ থেকে শুরু করে একদম জন্ম পরবর্তী পর্যায়ে একদম মৃত্যু পর্যন্ত তার উপর বাইরের প্রভাব বিস্তারকারী বাইরের সকল উপাদান হলো পরিবেশ। ব্যক্তির উপর প্রভাব, এক কথা হচ্ছে ব্যক্তির উপর প্রভাব বিস্তারকারী বাইরের যত উপাদান আছে, বাইরের সকল উপাদানই হচ্ছে পরিবেশ। বুঝতে পেরেছ? পরিবেশকে দুই ভাগে ভাগ করা যায় মনোবিজ্ঞানের ভাষায়। একটা হচ্ছে গিয়ে জন্মপূর্ব পরিবেশ আর একটা হচ্ছে জন্ম পরবর্তী পরিবেশ।
জন্ম পরবর্তী পরিবেশকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কি প্রাকৃতিক পরিবেশ, আরেকটা হচ্ছে সামাজিক পরিবেশ। আশা করি বুঝতে পেরেছো পরিবেশের প্রকারভেদ। পরিবেশকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে জন্মপূর্ব পরিবেশ, একটা হচ্ছে জন্ম পরবর্তী পরিবেশ। আর জন্ম পরবর্তী পরিবেশ দুই ধরনের, প্রাকৃতিক পরিবেশ আর সামাজিক পরিবেশ। আচ্ছা বলো তো, জীবনের সূত্রপাত হয় কখন? জন্মের আগে না পরে? অনেকে, আমি যখন কলেজে এই প্রশ্নটি করে অনেকেই বলে যে জন্মের পর থেকে জীবনের শুরু হয়। তাহলে দেখো, সাধারণত সাধারণত একটি শুক্রাণু ও ডিম্বাণু মিলে ভ্রূণ বা জাইগোট সৃষ্টি হয়। মায়ের থেকে ডিম্বাণু আর পিতা থেকে শুক্রাণু মিলে নিষেক হয়ে জাইগোট সৃষ্টি হয়, আর তখন থেকে জীবনের সূত্রপাত হয়। জন্মপূর্ব পরিবেশ, জন্মপূর্ব পরিবেশ হচ্ছে জন্মের আগ মানে পূর্ব পর্যন্ত পরিবেশটাকে বলতেছে জন্ম পরিবেশ, মানে মাতৃগর্ভে শিশু যতদিন থাকে সেই পরিবেশটাকে বলতেছে যে জন্ম পরিবেশ। আচ্ছা বলো তো, মাতৃগর্ভে শিশু কতদিন অবস্থান করে? নিশ্চয়ই তোমরা উত্তর দিতে পারছো আশা করি। মাতৃগর্ভে শিশু 40 সপ্তাহ বা 280 দিন অবস্থান করে। কতদিন? 40 সপ্তাহ বা 280 দিন অবস্থান করে। মাতৃগর্ভে অবস্থানকালীন সময়ে যে সকল উপাদান তার উপর প্রভাব বিস্তার করে? মাতৃগর্ভে থাকাকালীন অবস্থায় ভ্রূণ এবং শিশুর উপরে যে সকল উপাদান তার উপর প্রভাব বিস্তার করে সে সকল নিয়েই শিশুর জন্মপূর্ব পরিবেশ। তাহলে জন্মপূর্ব পরিবেশ কোনটা? মাতৃগর্ভে অবস্থাকালীন সময়ে যে সকল উপাদান তার উপর প্রভাব বিস্তার করে সেসব নিয়েই জন্মপূর্ব পরিবেশ। গর্ভকালীন সময়ে শিশুর ভ্রূণের নাভিরজ্জুর মাধ্যমে মায়ের সাথে সরাসরি, নাভিরজ্জুর মাধ্যমে কি করে? মায়ের সাথে সরাসরি দৈহিক যোগাযোগ থাকে। তাই মায়ের শারীরিক ও মানসিক সুস্থতার উপর শিশুর শারীরিক ও মানসিক বিকাশ নির্ভর করে। যেহেতু নাভিরজ্জুর মাধ্যমে শিশুর সাথে মায়ের একটা দৈহিক যোগাযোগ থাকে, তাই মায়ের শারীরিক ও মানসিক সুস্থতার উপর শিশুর শারীরিক ও মানসিক বিকাশ নির্ভর করে। একে বলে জন্মপূর্ব পরিবেশ। মাতৃগর্ভে অবস্থানকালীন সময়ে যে সকল উপাদান শিশুর উপর প্রভাব বিস্তার করে সেসব উপাদানই হচ্ছে জন্মপূর্ব পরিবেশ। আশা করি বুঝতে পেরেছ জন্মপূর্ব পরিবেশটা কি। জন্মপূর্ব পরিবেশের প্রভাব বিস্তারকারী বিভিন্ন ধরনের উপাদান রয়েছে। এক নাম্বার হচ্ছে মায়ের স্বাস্থ্য। মায়ের সাথে গর্ভস্থ শিশুর নাভিরজ্জুর মাধ্যমে দৈহিক যোগাযোগ থাকে। কি থাকে? নাভিরজ্জুর মাধ্যমে দৈহিক যোগাযোগ থাকে। মায়ের ভালো মন্দের সাথে শিশুর ভালো মন্দ জড়িত। মায়ের স্বাস্থ্য যদি ভালো থাকে তবে গর্ভস্থ শিশুও কি হয়? ভালো থাকবে। আর গর্ভবতী মা যদি রোগাক্রান্ত হয়, রোগাক্রান্ত মায়ের নিকট থেকে সুস্থ সন্তান আশা করা যাবে না। কতগুলো বিশেষ রোগ আছে যা গর্ভস্থ শিশুকে কি করে? উপর প্রভাব ফেলে। যক্ষা, সিফিলিস, গনোরিয়া, ডায়াবেটিস, জার্মান হাম প্রভৃতি রোগ শিশুর উপর প্রভাব বিস্তার করে। এইসব রোগের কারণে কি হয়? গর্ভস্থ শিশুর মৃত্যুও হতে পারে। মায়ের স্বাস্থ্য ভালো থাকার অর্থ দাঁড়াচ্ছে এই যে গর্ভকালীন সময়ে শিশুর পরিবেশ ভালো থাকা। মায়ের স্বাস্থ্য ভালো থাকার অর্থ কি দাঁড়াচ্ছে? গর্ভকালীন সময় শিশুর ভালো থাকা। মা যদি সুস্থ থাকে তাহলে গর্ভকালীন সময় শিশুর ভালো থাকবে, শিশুর পরিবেশটা ভালো থাকবে। তাই জন্মপূর্ব পরিবেশের এক নম্বর উপাদান হচ্ছে মায়ের স্বাস্থ্য। মায়ের পুষ্টি। মায়ের উপযুক্ত খাদ্য গ্রহণ
মায়ের কি উপযুক্ত খাদ্য গ্রহণ ও পুষ্টিগত মানের উপর গর্ভস্থ শিশুর বিকাশ নির্ভর করছে। মা যদি পুষ্টিহীনতায় ভোগে তাহলে গর্ভস্থ শিশু কি করবে, পুষ্টিহীনতায় ভুগবে এবং গর্ভস্থ শিশুর উপর প্রভাব বিস্তার করবে। এতে গর্ভস্থ শিশুর দৈহিক বৃদ্ধি ব্যাহত হয়, বিশেষভাবে মস্তিষ্কের বৃদ্ধি ও বিকাশ যথোপযুক্তভাবে সম্পন্ন হয় না। তাই মায়েদের পুষ্টির জন্য আমিষ, শর্করা, স্নেহজাতীয় ভিটামিনযুক্ত খাদ্য উপাদান প্রয়োজন। বিভিন্ন ধরনের ভিটামিনযুক্ত আমিষ, শর্করা, স্নেহজাতীয় খাদ্য উপাদান প্রয়োজন, যা গর্ভস্থ শিশুর কি করবে, বুদ্ধি ও বিকাশে সুন্দর ও সাবলীল করে তোলে। তিন নাম্বার হচ্ছে মায়ের বয়স। জন্মপূর্ব পরিবেশে প্রভাব বিস্তারকারী উপাদানসমূহের 3 নম্বর কি, মায়ের বয়স। মায়ের বয়স অল্প বয়সে যদি সন্তান ধারণ করে মা ও শিশু উভয়ের জন্য ক্ষতিকর। অল্প বয়সে মায়ের জননযন্ত্র পরিপূর্ণতা লাভ করে না এবং মা ও সন্তান উভয়ের জন্য মানসিকভাবে তারা মা সন্তান ধারণের জন্য কি হয়, মানসিকভাবে প্রস্তুত থাকে না। আবার বেশি বয়সে সন্তান ধারণ করলে তা অনেক ক্ষেত্রে ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। দেখা গেছে যে মধ্যবয়সে মহিলাদের ঋতু বন্ধের সময় বয়স যত নিকটবর্তী হয় ততই অন্তঃক্ষরা গ্রন্থির স্বাভাবিক ক্রিয়া কি হয়, ব্যাহত হয়, স্বাভাবিক ক্রিয়া কমে যায়। ওই বয়সে গর্ভধারণ করলে ভ্রূণের স্বাভাবিক বিকাশ কি হয়, মন্থর গতিসম্পন্ন হয়, অর্থাৎ ধীর গতিসম্পন্ন হয়। পরিণতি বয়সে গর্ভস্থ শিশুর কি হয়, ক্রেটিনিজম, ডাউন্স ও উপসর্গ, হৃৎপিণ্ডের ত্রুটিপূর্ণ আকৃতি, তারপরে হাইড্রোসেফালাস ইত্যাদি বৈকল্য দেখা দিতে পারে। সাধারণত 20 থেকে 35 বয়সে 20 থেকে 35 বছর বয়সে সন্তান ধারণ করলে ওই সকল মায়েদের সন্তান তুলনামূলকভাবে ভালো থাকে। তাহলে সন্তান ধারণের উপযুক্ত সময় কোনটি, 20 থেকে 35 বছর বয়স। 4 নাম্বার হচ্ছে মায়ের আবেগ। আবেগ হচ্ছে এমন একটা আলোড়িত অবস্থা যা ব্যক্তির আচরণে প্রকাশ পায়। গর্ভস্থ শিশুর স্বাভাবিক বিকাশের জন্য মাকে কী করতে হবে, হাসি খুশি ও আশঙ্কামুক্ত থাকতে হবে। মায়ের আবেগ গর্ভস্থ শিশুকে প্রভাবিত করে। অতিরিক্ত আনন্দ, ক্রোধ বা ভয়, আশঙ্কা প্রভৃতির ফলে হৃৎপিণ্ডের ক্রিয়া বেড়ে যেতে পারে। যত রক্তচাপ বেড়ে যায়, এড্রিনাল গ্রন্থির ক্ষরণ বেড়ে যায়, যা গর্ভস্থ শিশুর উপরে কি করে, বিরূপ প্রতিক্রিয়া ফেলে। মায়ের কর্মপরিবেশ। মায়ের কর্মপরিবেশ কোনো বিশেষ ধরনের চাকরি গর্ভস্থ শিশুর বিকাশ ধারা বিঘ্ন ঘটাতে পারে। হাসপাতাল, রূপচর্চা কেন্দ্র, ওষুধ পরীক্ষণাগার, কলকারখানা কর্মরত গর্ভবতী মহিলার বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থের সংস্পর্শে আসার ফলে তাদের সন্তানের মধ্যে বেশি জন্মগত ত্রুটি দেখা দিতে পারে। ধূমপান ও মাদকাসক্তি। ধূমপান ও মাদকাসক্তি মা ও শিশু উভয়ের জন্য ক্ষতিকর। গর্ভবতী মায়ের কাছাকাছিও ধূমপান করা উচিত নয়। গর্ভবতী মায়ের কাছাকাছিও ধূমপান করা উচিত নয়। মা যদি অতিরিক্ত ধূমপান কিংবা মদ্যপান করেন তবে গর্ভস্থ শিশুর স্বাভাবিক বিকাশ, বিশেষভাবে শেষের দিকে ফ্যাটাস গর্ভকালীন শিশুর শেষ পর্যায়ে এর বিকাশের উপর ক্ষতিকর প্রভাব ফেলে থাকে। গর্ভবতী মহিলারা নেশা উদ্রেককারী ওষুধ সেবন করলেও কিন্তু এরকম ক্ষতি হতে পারে। গর্ভে ভ্রূণের সংখ্যা।
গর্ভে কি ভ্রূণের সংখ্যা যদি একাধিক হয়, সাধারণত একটি শুক্রাণু ও একটি ডিম্বাণু মিলে একটি ভ্রূণের সৃষ্টি হয়, কিন্তু প্রকৃতির খেয়ালে কখনো গর্ভে যদি একাধিক ভ্রূণের সৃষ্টি হতে পারে। গর্ভে একাধিক ভ্রূণ থাকলে তাদের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়, বিকাশ বিঘ্নিত হয়। এই অবস্থাকে কি জানি এই অবস্থায় শিশুর অনেক বিকাশ বিঘ্নিত হয়। শিশুরা সাধারণত পূর্ণ সময়ের পূর্বে ভূমিষ্ঠ হওয়ায় দৈহিক ও মানসিকভাবে অপরিপক্কতা থাকে। তাই গর্ভে ভ্রূণের সংখ্যা অধিক থাকলেও গর্ভস্থ শিশুর বিকাশ ও বৃদ্ধিতে বিঘ্ন ঘটে। এক্স রে এবং বিকিরণ তেজস্ক্রিয়তা। এক্স রে এবং বিকিরণ গর্ভকালীন সময় দীর্ঘদিন এক্স রে ব্যবহার করা ঠিক নয়। দীর্ঘদিন বা বারবার যদি এক্স রে ব্যবহার করা হয় তবে তা ভ্রূণের ক্ষতি হয়। অবশ্য প্রয়োজনে ডাক্তারের পরামর্শে মায়ের রোগ অথবা গর্ভস্থ শিশুর অবস্থান জানার জন্য এক্স রে ব্যবহার করা যেতে পারে। রক্তে RH উপাদান। রক্তে আরএইচের উপাদানও গর্ভস্থ শিশুর উপর প্রভাব বিস্তার করে। রক্তের একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো আরএইচ উপাদান। আরএইচ উপাদান ধনাত্মক ও ঋণাত্মক হয়ে থাকে। মা ও শিশুর আরএইচ উপাদান এক না হলে সমস্যা দেখা দিতে পারে। এতে হয় গর্ভপাত হয় অথবা মৃত সন্তান প্রসব করে। কারণ মায়ের দেহের রক্ত নাভিরজ্জুর মাধ্যমে ভ্রূণের মধ্যে যায়, আবার ভ্রূণ হতে মায়ের দেহ থেকে ফিরে আসে। রক্তের আরএইচ উপাদান এক না হলে রক্ত প্রবাহে বিঘ্ন ঘটে। সুতরাং দেখা যাচ্ছে গর্ভকালীন অবস্থায় একটা শিশুর উপর বিস্তারকারী উপাদানসমূহ হচ্ছে জন্মপূর্ব পরিবেশ। তাই জন্মপূর্ব পরিবেশের উপর প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ হচ্ছে মায়ের স্বাস্থ্য, মায়ের পুষ্টি, মায়ের বয়স, মায়ের আবেগ, মায়ের কর্ম পরিবেশ, ধূমপান ও মাদকাসক্তি, গর্ভে ভ্রূণের সংখ্যা, এক্স রে ও বিকিরণ, রক্তে আরএইচ উপাদান। এইসব আলোচনা থেকে আমরা বুঝতে পারছি যে জীবনের শুরুর ক্ষেত্রে জন্মপূর্ব পরিবেশের গুরুত্বপূর্ণ ভূমিকা বা প্রভাব রয়েছে। তাহলে দেখো জন্মপূর্ব পরিবেশে একটা শিশুর বৃদ্ধি ও বিকাশের ক্ষেত্রে জন্মপূর্ব পরিবেশের প্রভাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, প্রভাব রয়েছে। জোড়ায় কাজ, যদি কলেজে হতো তোমাদেরকে আমি জোড়ায় কাজ করতে দিতাম, জন্মপূর্ব পরিবেশ ব্যাখ্যা করো। এখন তো সম্ভব না, তোমরা বাসায় বসে নিজেরা জন্মপূর্ব পরিবেশ নিজে নিজে লেখার চেষ্টা করবে, ব্যাখ্যা করবে। জন্মপূর্ব পরিবেশটা কি? মাতৃগর্ভে থাকাকালীন যেসব উপাদান তার উপর প্রভাব বিস্তার করে তা হচ্ছে জন্ম পূর্ব পরিবেশ। আর জন্ম পরবর্তী পরিবেশটা হচ্ছে শিশু ভূমিষ্ঠ হবার পর থেকে মৃত্যুর পূর্ব পর্যন্ত যেসব উপাদান ব্যক্তির জীবনকে প্রভাবিত করে তাই হলো তার জন্ম পরবর্তী পরিবেশ। বুঝতে পেরেছ? আর শিশু ভূমিষ্ঠ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত যে সকল উপাদান তার উপর প্রভাব বিস্তার করে তা হচ্ছে তার জন্ম পরবর্তী পরিবেশ। জন্ম পরবর্তী পরিবেশকে দুই ভাগে ভাগ করা যায় আবার। একটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ আর একটা হচ্ছে সামাজিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশ হলো ভূপ্রকৃতি, জলবায়ু, গাছপালা, বন জঙ্গল। ভূপ্রকৃতি, গাছপালা, জলবায়ু, বন জঙ্গল, নদী নালা, পাহাড় পর্বত প্রভৃতি। পাহাড়ি ও সমতল বসবাসকারী ব্যক্তিত্বে পার্থক্য রয়েছে। ইউরোপ এবং এশিয়ার লোকদের মধ্যে বেশ পার্থক্য বিদ্যমান, যার মূলে রয়েছে প্রাকৃতিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশের কারণেও মানুষের আচরণে পরিবর্তন দেখা যায়। ইউরোপ ও এশিয়ার অঞ্চলের মানুষের যে আচরণে পার্থক্য রয়েছে তার কারণ হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। তাই দেখা যাচ্ছে যে ইউরোপ এশিয়ার লোকদের মধ্যে বেশ পার্থক্য বিদ্যমান, যার মূলে রয়েছে প্রাকৃতিক পরিবেশ। সুতরাং দেখা যাচ্ছে যে মানুষের আচরণে প্রাকৃতিক পরিবেশেরও প্রভাব রয়েছে। সামাজিক পরিবেশ,
মানুষ সামাজিক জীব, সে একা থাকতে পারে না। সমাজের বসবাসের সাথে সকলের সাথে বসবাস করে মিলেমিশে থাকতে হয়। ধর্মীয় মূল্যবোধ, বিভিন্ন রকমের মূল্যবোধ, রাজনীতিক, সামাজিক নিয়মনীতি ইত্যাদি শিশুর উপর প্রভাব বিস্তার করে থাকে। এর মধ্যে আছে ফ্যামিলি, পরিবার। শিশুর জন্মগ্রহণের পর শিশু তার মাতা পিতার পরশ পেয়ে থাকে, মাতা পিতার পরিবারের পরশ পেয়ে থাকে। মায়ের পরশ, পিতার ভালোবাসা, ভাই বোনের স্নেহ মমতা শিশুর অসহায়ত্ব দূর করে তাকে নিরাপত্তা নিশ্চিত করে। পরিবার থেকে যদি সে কাঙ্ক্ষিত বা প্রয়োজনীয় আচরণ বা সহায়তা না পায়, তবে তার ব্যক্তিত্বে পরবর্তীতে সমাজ উপযোগী প্রভাব বিস্তার করে। হ্যাঁ, আর যদি পরিবার থেকে সে প্রয়োজনীয় সহায়তা পায়, তবে তার ব্যক্তিত্বে পরবর্তীতে সমাজ উপযোগী হয়। তার ব্যতিক্রম হলে, অর্থাৎ পিতামাতা যদি তাকে অতি আদর বা অতি শাসন করে, তবে তার ব্যক্তিত্বে নেতিবাচক প্রভাব পড়ে। তাই সুতরাং দেখা যাচ্ছে যে ব্যক্তির আচরণে পরিবারের প্রভাব রয়েছে। আবার ফ্রেন্ডস, খেলার সাথী, শিশু সামাজিকরণ এবং ব্যক্তিত্ব বিকাশে খেলার সাথীরা কী করে, শক্তিশালী ভূমিকা পালন করে থাকে। গবেষণায় দেখা গিয়েছে যে অপেক্ষাকৃত দরিদ্র লোকেরা যে মহল্লায় বসবাস করে, সেখানকার শিশুরা অপরাধ বেশি করে। পক্ষান্তরে শহরতলির ভদ্র আবাসিক এলাকার অপরাধ একটু অনেক কম হয়। খেলার সাথীদের শিক্ষাগত অবস্থা, মূল্যবোধ ও ব্যক্তিত্বের উপরও প্রভাব বিস্তার করে থাকে। এরপরে আছে এডুকেশন, শিক্ষা প্রতিষ্ঠান। শিশুকে তার স্কুলে নতুন পরিবেশে খাপ খাওয়াতে হয়। এখানে সে গৃহের মতো ব্যক্তিগত যত্ন ও মনোযোগ পায় না। তাছাড়া শিশুকে স্কুলের নিয়মকানুন মেনে চলতে হয়, ফলে শিশুর মধ্যে উদ্যোগ নেওয়ার ক্ষমতা, স্বাধীন চেতার মনোভাব, সহযোগিতা, প্রতিযোগিতা, নিয়মানুবর্তিতা প্রভৃতি যোগ্যতা গড়ে ওঠে। সুতরাং দেখা যাচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠানেরও প্রভাব রয়েছে ব্যক্তির আচরণে। এছাড়াও রয়েছে কমিউনিটি, সামাজিক সংগঠন, সাহিত্য বিষয়ক, সাংস্কৃতিক বিষয়ক, সমাজসেবামূলক, ধর্মীয়, রাজনৈতিক প্রভৃতি সংগঠন ব্যক্তিত্বের বিকাশে গুরুত্বপূর্ণ বিস্তার করে থাকে। সুতরাং দেখা যাচ্ছে যে ব্যক্তির আচরণে প্রাকৃতিক পরিবেশ ও সামাজিক পরিবেশের প্রভাব রয়েছে। জন্ম পরবর্তী পরিবেশের প্রভাবের একটা উদাহরণ দেখো। কিংসলে ডেভিস অনুসন্ধানে দেখেন যে ইসাবেলা নামক একটি শিশু তার বোবা মায়ের সাথে 6 বছর একটি কক্ষে আবদ্ধ ছিল, আর কারোর সাথে তাদের যোগাযোগ ছিল না। তারা 6 বছর একটি কক্ষে তার বোবা মায়ের সাথে আবদ্ধ ছিল। তাদের উদ্ধার করা হলে দেখা যায় যে তাদের মধ্যে অনেক মানবিক গুণাবলী বিকাশ ঘটেনি। 2 বছর প্রশিক্ষণের পর সে কথা বলতে শিখে। তাহলে দেখো, মানুষের আচরণে পরিবেশেরও প্রভাব রয়েছে। এই উদাহরণ থেকে দেখা যাচ্ছে যে মানুষের আচরণে পরিবেশের প্রভাব রয়েছে। সে তার বাবা মায়ের সাথে যখন অন্ধকার একটা কক্ষে ছিল, তখন সে মানুষের মতো কথা বলতে শিখেনি, কিন্তু তাকে যখন 6 বছর পর উদ্ধার করে আনা হলো, 2 বছর প্রশিক্ষণ পর সে কথা বলতে শিখেছে এবং কিছু মানবিক গুণাবলী তার মধ্যে বিকাশ ঘটা শুরু করে। সুতরাং দেখা যাচ্ছে যে মানুষের আচরণে পরিবেশের প্রভাব রয়েছে। জন্ম পরবর্তী পরিবেশের আরেকটা প্রভাব দেখো। যেসব মানব শিশু জন্মের পর সামাজিক পরিবেশে বসবাস করে, তারা মানবিক গুণাবলী তাদের মধ্যে গড়ে ওঠে। কিন্তু কিছু শিশু আছে, যেসব মানব শিশু জন্মের পর থেকে মানব সমাজে অবস্থান না করে কোনো না কোনো কারণে নির্জন স্থানে বন্য পরিবেশে বেড়ে ওঠে, তাদেরকে বলে ফেরেল মানব। ফেরেল মানব কাদেরকে বলে? যারা মানব সমাজে অবস্থান না করে কোনো না কোনো কারণ নির্জন স্থানে বন্য পরিবেশে বেড়ে ওঠে, তাদেরকে কি বলে? ফেরেল মানব। কিছু মানব শিশু রয়েছে, পাওয়া গিয়েছে আজন্ম মানব সমাজের বাইরে তারা বেড়ে উঠেছে। কেউ সম্পূর্ণ নির্জন স্থানে বাস করেছে, কেউ বা প্রাণীদের যেমন বাঘ, সিংহ, শৃগাল এর সাথে গুহায় বড় হয়ে উঠেছে। হল্যান্ড, রোম, লিথুনিয়া, বেলজিয়াম, হাঙ্গেরি, আয়ারল্যান্ড, ফ্রান্স, জার্মানি ও ভারতে প্রায় 31টি ফেরেল মানব পাওয়া গিয়েছে। ফেরেল মানবরা কি মানব সমাজে অবস্থান না করে কোনো না কারণে নির্জন স্থানে কি
বা বন্য পরিবেশে বেড়ে উঠেছে, এদেরকে বলে ফেরেল মানব। এসব মানব শুধু কেবল অস্পষ্ট ধ্বনি উচ্চারণ করতে পারত, সোজা হয়ে দাঁড়াতে পারতো না বা হাঁটতে পারতো না, চার হাত পায়ে হামাগুড়ি দেওয়ার মতো হাঁটতো। তারা বেশি শক্তিশালী ও গতিসম্পন্ন ছিল। এরা সহজেই গাছে উঠতে পারত। তাদের দৃষ্টিশক্তি, ঘ্রাণ শক্তি, শ্রবণ শক্তি প্রখর ছিল। উদাহরণস্বরূপ উদাহরণস্বরূপ রেভারেন্ড জেসিং ও তার স্ত্রী ভারতের মেদিনীপুরে এলাকায় দুটি কন্যা শিশুর সন্ধান পান, যারা বাঘের সাথে বন্য পরিবেশে বেড়ে উঠেছিল। তাদের সেখান থেকে উদ্ধার করে কি করে মানব সমাজে নিয়ে আসা হয়। বড় মেয়ের বয়স ছিল 8 বছর, আর ছোটটির বয়স ছিল 1.5 বছর। বড় জনের নাম ছিল কমলা আর ছোট জনের নাম ছিল অমলা। ডক্টর সিং বলেন, যখন তাদেরকে আনা হয় তারা হাঁটু ও কনুইয়ের উপর ভর করে হামাগুড়ি দিত এবং 2 পায়ে ভর করে দৌড় দিত। কারো হাত থেকে কিছু খেত না তারা। যদি তাদেরকে মাটিতে খাবার ফেলে দিত তারা তাহলে কী করতো, ছেটে ছেটে খেত। আবার পোশাক দিলে পোশাক পরিধান করতে চেত না, গোসল করতে চেত না। তীব্র শীতেও কমলা কী করতো, পোশাক পরিধান করতো না। জোরপূর্বক পোশাক পরিধান করালে তারা তা ছিঁড়ে ফেলতো। কমলা প্রায় 17 বছর বেঁচে ছিল। তার ছোট বোন অমলা মারা যায় অনেক আগেই। মিস্টার সিং ও মিসেস সিংয়ের চেষ্টার ফলে কমলার মধ্যে মানুষের মতো কিছু আচরণ লক্ষ্য করা যায়। 2 বছর চেষ্টার ফলে কমলা সোজা হয়ে দাঁড়াতে পারত। 4 বছর চেষ্টায় হাঁটা শিখেছিল। 4 বছর অভ্যাসের মাধ্যমে মাত্র 6টি শব্দ শিখতে পেরেছিল। 7 বছরে শিখেছিল 45টি। এই সময়ের মধ্যে সে মানুষের সংস্পর্শে আনন্দ পেতে শিখে, অন্ধকারকে ভয় পেতে শিখে, হাত দিয়ে খাবার খেতে শিখে, গ্লাসের মধ্যে পানি পান করতে শিখে। 17 বছর বয়সে তার বুদ্ধির কিছুটা বিকাশ হয়েছিল, তবে তা স্বাভাবিক শিশু 4 বছরের মতো। 17 বছর বয়সে তার যে বিকাশটা হয়েছিল সেটা স্বাভাবিক 4 বছরের মতো। কমলা অমলাকে খুব ভালোবাসত। অমলার মৃত্যু হলে কমলা খুব বেশি কষ্ট পায় এবং 2 দিন পর্যন্ত না খেয়েছিল। অমলার মৃত্যুতে 2 দিন পর্যন্ত না খেয়েছিল। এরকম কমলার মতো বাঘ পালিত, 14টি ভালুক পালিত, 5টি বন মানুষ পালিত, 1টি ভেড়া পালিত একটি শিশু পাওয়া গিয়েছে। কিছুদিন পূর্বে শ্রীলঙ্কায় 12 বছরের একটি মেয়েকে জঙ্গল থেকে উদ্ধার করা হয়েছে। সে কথা বলতে পারত না, কেবল চিৎকার করত। বিশেষজ্ঞগণ মনে করেছেন মেয়েটি বন্য পরিবেশে শৃগালের দুধ পান করেছে। সুতরাং আমরা ফেরেল মানব, এই কমলা অমলার উদাহরণ এবং ফেরেল মানব এবং ইসাবেলার যে উদাহরণটি পেয়েছি, এই উদাহরণ থেকে বলতে পারি যে মানুষের আচরণে পরিবেশেরও প্রভাব রয়েছে। মূল্যায়ন। আমি এখন তোমাদেরকে কিছু প্রশ্ন করব, তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো। পরিবেশ কি? উত্তর দিতে পারছো? আশা করি নিশ্চয়ই উত্তর দিতে পারছো। পরিবেশ হচ্ছে এমন একটি শক্তি বা উপাদান যা ব্যক্তির আচরণকে প্রভাবিত করে এবং তার আচরণে পরিবর্তন আনতে পারে। মায়ের পুষ্টি শিশু বিকাশে গুরুত্বপূর্ণ কেন? মা যদি পুষ্টিহীনতায় ভোগে তবে গর্ভস্থ শিশুর উপর সেটা নেতিবাচক প্রভাব বিস্তার করে এবং শিশু বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে। আর মায়ের পুষ্টি যদি ভালো থাকে, মায়ের শরীরের পুষ্টি যদি ভালো থাকে, তাহলে তা গর্ভস্থ শিশুর উপরে ইতিবাচক প্রভাব ফেলে এবং গর্ভস্থ শিশু অনেক ভালো থাকে। তোমরা মায়ের পুষ্টি শিশু বিকাশে গুরুত্বপূর্ণ কেন, এটা একটু ভালো করে চিন্তা করে বইয়ের সাহায্য নিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করবে। আশা করি এখনও তোমরা উত্তর দিতে পারছ। গর্ভস্থ শিশুর পুষ্টির অভাব ঘটলে জন্মের পর থেকে সহজেই সে রোগে আক্রান্ত হয়। আর গর্ভস্থ ভ্রূণের বেঁচে থাকার জন্য যা কিছু প্রয়োজন তার সবই সে কী করে, মায়ের দেহ থেকে পায়। এই জন্য কাজে ভ্রূণের পুষ্টি মায়ের পুষ্টির উপর নির্ভরশীল। তাই মায়ের পুষ্টি শিশু বিকাশে গুরুত্বপূর্ণ।
জন্মপূর্ব পরিবেশ কাকে বলে? গর্ভকালীন সময়ে মাতৃগর্ভে থাকাকালীন অবস্থায় শিশুর উপরে যে সকল উপাদান প্রভাব বিস্তার করে সেগুলোকেই জন্মপূর্ব পরিবেশ বলে। জন্মগ্রহণের পরে শিশু ভূমিষ্ঠ হওয়ার পর থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত বাইরের যে সকল উপাদান তার উপর প্রভাব বিস্তার করে সেগুলো হচ্ছে কি জন্ম পরবর্তী পরিবেশ। মাতৃগর্ভে থেকে শুরু করে জন্মের পরবর্তী পর্যায়ে তার উপর প্রভাব বিস্তারকারী বাইরের সকল উপাদান হলো পরিবেশ। সংজ্ঞাটিকার ওয়াদ ও মার্কুইসের সংজ্ঞা। এটা হচ্ছে উডওয়ার্থ ও মার্কুইসের সংজ্ঞা। সাধারণত একটি শুক্রাণু ডিম্বাণু মিলে কি সৃষ্টি হয়? ভ্রূণ বা জাইগোট সৃষ্টি হয়। আশা করি তোমরা উত্তর দিতে পেরেছ। বাড়ি কাজ। পরিবেশ কাকে বলে? জন্মপূর্ব পরিবেশ ব্যাখ্যা করো। জন্ম পরবর্তী পরিবেশ ব্যাখ্যা করো। উদাহরণসহ আচরণ উপর পরিবেশের ব্যাখ্যা করো, পরিবেশের প্রভাব ব্যাখ্যা করো। তাহলে তোমরা আজকের এই ভিডিও ক্লাসের সাহায্য নিয়ে, তোমাদের পাঠ্য বইয়ের সাহায্য নিয়ে এই বাড়ির কাজগুলো করে ফেলবে, বাসায় বসে মনোযোগ দিয়ে পড়বে। আশা করি তোমরা আজকের ক্লাস বুঝতে পেরেছো। আর যদি না বুঝতে পারো তাহলে কমেন্ট বক্সে তোমরা লিখবে যে কি বুঝতে পারোনি। সবাই বাসায় বসে ভালো করে পড়বে। তাই আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।